প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে আছি আমি সুমন কুমার দাস। নীল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে হিসাব, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তাহলে আমাদেরকে একটু প্রথমে জানতে হবে হিসাব কি। তাহলে আমাদের মনে রাখতে হবে হিসাব হচ্ছে এমন একটি ছক বা বিবরণী যেখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়। তাহলে আমরা কি বলতে পারি, হিসাব হচ্ছে এমন একটি ছক বা বিবরণী যেখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়। এখন আমাদের এখান থেকে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এক্সিকিউটিভ একটা থাকে হিসাব কত প্রকার, এবং আমাদের প্রত্যেক প্রকার হিসাব সম্পর্কে একটু জানতে হবে। তাহলে আমরা জানি হিসাব হচ্ছে 5 প্রকার। হিসাব 5 প্রকার। সে 5 প্রকার হিসাবের ভিতরে আমাদের কি কি আছে? সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। আমি একটু তোমাদের জন্য লিখে দেখাচ্ছি। হিসাব 5 প্রকার। হিসাব 5 প্রকার। প্রথমে আমাদের আছে সম্পদ, 2 নম্বরে দিয়ে আমি হচ্ছে ব্যয়। সম্পদ, ব্যয়, এই দুইটা আমাদের খেয়াল রাখতে হবে। বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। একটু আমাদের বোঝার জন্য একটা লিখে রাখি, বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট। তোমাদের ডেবিট ক্রেডিট আমি একবার শিখিয়েছি, আবার এটার সঙ্গে আমরা একটু ক্লিয়ার হইতে পারবো। তারপরে 3 নম্বর আছে আমাদের হচ্ছে আয়। 4 নম্বর আমরা লিখতে পারি দায়। আর 5 নম্বর আমাদের হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। এই হচ্ছে আমাদের হিসাব 5 প্রকার। সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এইটার ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের পুরোটা হয়ে যাবে, বাড়লে হয়ে যাবে ক্রেডিট আর কমলে হয়ে যাবে ডেবিট। এইটা আমাদের জানা থাকলে আমরা যখন রেয়ামিলটা করতে যাবো, রেয়ামিলের ক্ষেত্রে আমাদের খুবই ইজি হয়ে যাবে। কারণ রেয়ামিল আমরা জানি খতিয়ানের জেড গুলো দেওয়া থাকে, যার শুধু আমরা ডেবিট আর ক্রেডিট করে বসিয়ে দিব। তাহলে আমরা জানলাম সম্পদ আর ব্যয় হয়ে যাবে ডেবিট, আর আয় দায় মালিকানা সত্ত্ব হয়ে যাবে ক্রেডিট। এখন সম্পদের ভিতরে আমাদের কোন হিসাবগুলা থাকতে পারে, দেখো আমি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা তো জানি সম্পদের ভিতরে দেখো আমাদের স্থায়ী সম্পদ সমস্যা নাই, এটা আমরা দেখলেই চিনবো। চেয়ার টেবিল, আসবাবপত্র, যন্ত্রপাতি, ফ্রিজ, কম্পিউটার, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। আমাদের চলতি সম্পদ গুলাতে একটু সমস্যা বেশি হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে সম্পদ। সম্পদের ক্ষেত্রে আমাদের কি কি থাকতে পারে? প্রথমে আমি চলতি সম্পদ দিয়ে শুরু করি। হাতে নগদ। হাতে নগদের আরো অনেক নাম আছে। হাতে নগদ, নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত, একই নাম। আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি, হাতে নগদ, নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত। তারপর 2 নম্বরের মধ্যে থাকতে পারে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব, একইভাবে ব্যাংক তহবিল, ব্যাংক উদ্বৃত্ত। তারপর আমাদের থাকতে পারে দেনাদার, প্রাপ্য হিসাব। আরেকটা নাম আমরা জানি পুস্তক ঋণ। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, দেনাদের আরেকটা নাম হচ্ছে আমাদের পুস্তক ঋণ। আর একটা নাম আছে আমাদের দেনাদারের বিক্রয় খতিয়ানের যে। বিক্রয় খতিয়ানের যে। বিক্রয়
খতিয়ানে যে, তারপরে যে কোনো ধরনের অগ্রিম খরচ, অগ্রিম খরচ, যে কোনো ধরনের অগ্রিম খরচ আমাদের সম্পদ হিসাবে গণ্য হয়। এছাড়া আমাদের থাকতে পারে সমাপনী মজুত পণ্য বা অব্যবহৃত মণিহারি। সমাপনী মজুত পণ্য অথবা অব্যবহৃত মণিহারি। তারপর আমাদের থাকতে পারে অফিস সাপ্লাইজ, অফিস সরঞ্জাম। এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। সকল স্থায়ী সম্পদ, কি মনে রাখতে হবে? সকল স্থায়ী সম্পদ, সকল স্থায়ী সম্পদ। বোঝাতে কিছু লিখে দিচ্ছে আমাদের আসবাবপত্র, যন্ত্রপাতি। তারপর আমাদের আছে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। এগুলো হচ্ছে আমাদের সম্পদ হিসাবে গণ্য হবে। তারপরে ব্যয়, ব্যয়তে একটা প্রতিষ্ঠানের অসংখ্য ব্যয় আছে, কিন্তু আমাদের তো সমস্ত আমরা মোটামুটি কিছু ব্যয় করে আমরা অঙ্কতে করতে পারি। এই সবগুলাই কিন্তু ডেবিট, মনে রাখতে হবে। সম্পদ গুলা বাড়লে হয়ে যাবে ডেবিট, আর যদি আমাদের কাছ থেকে চলে যায় তাহলে হয়ে যাবে ক্রেডিট। ব্যয়ের ভিতরে আছে আমাদের একটা প্রতিষ্ঠানের জন্য প্রথমে ব্যয় আছে হচ্ছে আমাদের ক্রয়। ব্যয়ের ভিতরে প্রথমে আছে হলো ক্রয়, পণ্য ক্রয়, মণিহারি ক্রয়, অর্থাৎ নিয়মিত ক্রয়। যে ক্রয়গুলো আমরা নিয়মিত ভাবে করি সেগুলা হচ্ছে আমাদের ব্যয়। তারপরে থাকতে পারে কোনো কিছু প্রদান, কোনো কিছু প্রদান, প্রদত্ত। কোনো কিছু প্রদান যেমন বেতন প্রদান, বেতন, ভাড়া, কমিশন, বার্তা। এগুলো আমরা দেখলেই খুব সহজেই বুঝতে পারবো। অবচয়, এটা একটু খেয়াল রাখতে হবে। অবচয়টা হচ্ছে আমাদের একটা ব্যয়, আর একটা হচ্ছে মেরামত খরচ। অবচয় আর মেরামত খরচ, এই দুটো আমাদের একটু ব্যয়, খেয়াল রাখতে হবে। অবচয় আর মেরামত খরচ, অবচয় আর মেরামত খরচ। তাহলে আমাদের ব্যয় মোটামুটি আমরা ধারণাটা পেলাম। এখন আমাদের আছে হচ্ছে আমরা আয়। আয় অর্থাৎ আমাদের কাছ থেকে টাকা আসবে, আমাদের কাছে টাকা আসবে। আয়ের ভিতর আমাদের প্রধান উৎস হচ্ছে বিক্রয়। আয়ের প্রধান উৎসই হচ্ছে আমাদের বিক্রয়। আয়ের প্রধান উৎস হচ্ছে আমাদের বিক্রয়। আয়ের প্রধান উৎস খেয়াল রাখবা বিক্রয়, পণ্য বিক্রয়, মাল বিক্রয়, এগুলো হচ্ছে আমাদের আয়ের উৎস। বিক্রয়, আয়ের উৎসের ভিতরে আমাদের আছে বিক্রয় আছে। কোন কিছু পাওয়া প্রাপ্তি আদায় করলে সেটা আমাদের জন্য আয়। বিক্রয় আমাদের আয়। তারপরে কোনো কিছু পাওয়া প্রাপ্তি, প্রাপ্ত আদায়, এই সবই আমাদের আয়। তারপর আমাদের থাকতে পারে বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, অর্থাৎ কোথাও আমার সম্পদ আমরা রেখে দিয়েছি বিনিয়োগ হিসাবে, সেখান থেকে আমার কোনো সুদ আসলে সেটা আমাদের জন্য আয় হিসাবে গণ্য করতে হবে। তারপরে আমাদের এটা মনে রাখতে হবে উপভাড়া। উপভাড়াটা আমাদের জন্য আয়, উপভাড়া। আর একটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি। তাহলে এই হচ্ছে আমার আয় চলে গেল। এরপর আমার থাকলো দায়।
দায় হচ্ছে আমরা বাহির থেকে যেটা আনি সেটাই হচ্ছে আমাদের দায়। বাহির থেকে তুমি দায়টা আমাদের কাছে আমরা যদি বাকিতে ক্রয় করি তাহলে পাওনাদার সৃষ্টি হয়। বাকিতে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, পাওনাদার আমাদের জন্য একটা দায়। বাকিতে যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের পাওনাদার সৃষ্টি হবে, পাওনাদার হবে আমাদের দায়। দায় সমূহের ভিতরে আমাদের প্রথমে আমরা লিখবো যে পাওনাদার। প্রদেয় হিসাব, পাওনাদার প্রদেয় হিসাব। ব্যাংক জমা অতিরিক্ত, খেয়াল রাখতে হবে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত। তবে বকেয়া খরচ, বকেয়া খরচ আমাদের জন্য দায়। তারপরে ঋণ থাকতে পারে বা ব্যাংক ঋণও থাকতে পারে, এইগুলা হচ্ছে আমাদের দায় হিসাবে গণ্য হবে। এখন আমাদের থাকলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব খুব কিছু না, মালিকানা সত্ত্বতে প্রথমে আমাদের মূলধন থাকবে, এই মূলধনের সাথে সাধারণ সঞ্চিতি থাকলে মালিকানা সত্ত্ব হবে। আর হচ্ছে উত্তোলন, উত্তোলনটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে দেয়, যার কারণে উত্তোলন হয় হচ্ছে আমাদের ডেবিট। তাহলে আমাদের হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বের ভিতরে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে মূলধন। মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে আসবে মূলধন, তারপর থাকবে সাধারণ সঞ্চিতি, উত্তোলন। উত্তোলন মালিকানা সত্ত্ব, কিন্তু উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তবে উত্তোলন মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, যার কারণে উত্তোলনটা হবে হচ্ছে ডেবিট। তাহলে এই হচ্ছে আমাদের 5 প্রকারের হিসাব সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া হলো তোমাদেরকে। এরপর আমি হিসাব অধ্যায় কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবা। তোমরা সবাই ভালো থাকবে।